এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার কাছ থেকে সরো সরো, নয়তো শুট করবো। সরো। লোকগুলো তার দিকে এগোয় না, কিন্তু সেই 7-8 জনের পেছন থেকে একজন বেরিয়ে আসে। কালো প্যান্ট, কালো স্যুট, ফর্সা চেহারা, ধূসর নীলচে চোখ, একদম ইংরেজদের মতো দেখতে। লম্বা চওড়া এক পুরুষ। তার চোখের দিকে তাকিয়ে নাছা চিনতে পারে এ তো লুসিয়ান, তার মামাতো ভাই, যাকে ছোটবেলায় দেখেছিল। লুসিয়ান নিজের টাই ঠিক করতে করতে নাছার সামনে এসে দাঁড়ায়, হেসে বলে, চলো নাজ, আমার সাথে চলো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। নাঝা পিস্তলটা শক্ত করে ধরে বলে, খবরদার, আর এক পা এগোবেন না। আমি যাব না আপনার সাথে। আপনি কেন এসেছেন? লুসিয়ান বিরক্তি মাখা হাসি দিয়ে বলে, পাকিস্তানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম এত কাছেই যখন এলাম তখন সুইটহার্টকে নিয়েই যাই। চলো সুইটহার্ট, এখন থেকে তুমি মুক্ত। নাঝা চিৎকার করে ওঠে, আমি আপনার সঙ্গে যাব না। বেরিয়ে যান এখান থেকে। আমি আমার শ্বশুর বাড়িতে ভালো আছি। তা তো জানি কত ভালো আছো, নাটক করতে হবে না ডার্লিং, তাড়াতাড়ি চলো। তুমি ভার্জিন নও জানি, তারপরও তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করব। 2 বছর পর আমাদের একটা সন্তান হবে। দেন আমরা এখানে এসে সবাইকে দেখিয়ে যাব, চলো। লুসিয়ানের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে নাঝা পিস্তল দেখে বলে, গুলি করে দিব কিন্তু। চলে যান এখান থেকে। নাঝা কিছু করার আগেই লুসিয়ান হাত দিয়ে ইশারা করে। পাশ থেকে একজন নাঝার হাতে গুলি করে, সাথে সাথেই নাঝার হাত থেকে পিস্তল পড়ে যায়। গুলিটা আসল ছিল না, রাবার বুলেট ছিল, কিন্তু হাতের তীব্র ব্যথায় নাঝা চিৎকার করে ওঠে। লুসিয়ান এই সুযোগে নাঝার হাত টেনে ধরে তাকে নিয়ে যেতে শুরু করে। সে বলতে থাকে, চলো তাড়াতাড়ি চলো সুইটহার্ট। নাজ লুসিয়ান টানতে টানতে নাঝাকে বাড়ির বাইরে গাড়ির কাছে নিয়ে আসে। নাঝা যেতে চায় না, দরজার চৌকাঠে লটকে থাকার চেষ্টা করে, কিন্তু এতগুলো পুরুষের শক্তির সাথে সে কি আর পারে? বাঁচার জন্য সে লুসিয়ানের হাতে কামড় দেয়, কিন্তু তাতেই কোনো কাজ হয় না। নাঝা হু হু করে কেঁদে ওঠে, আমাকে নিয়ে যেও না। আমি আমার তৌসিরের সাথে থাকবো। আমি তৌসিরের সাথে থাকতে চাই। আমাকে আমার মতো থাকতে দাও না। তৌসিরের নাম শুনে লুসিয়ানের চোখে রাগের আগুন জ্বলে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, তোর নৌসির সহ তোরে কবর দিব। আমার তৌসির আসলে জ্যান্ত যেতে পারবি না তুই। ছাড় আমাকে, কুত্তা। নাঝার মুখে এমন গালি শুনে লুসিয়ান ঠাস করে তাকে একটা থাপ্পড় মারে। তারপর এক ধাক্কায় গাড়ির সিটে ছুঁড়ে মারে এবং নিজে তার পাশে উঠে বসে। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার ইশারা দেয়। নাঝা চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ুন লুসিয়ান, আমি যাব না। লুসিয়ান নাঝার দিকে তাকে নোংরা হাসি হেসে বলে, তোর সাথে তোর সেকেন্ড বাসরটা কি বিয়ে করে করব, নাকি এখনই করে নেব? বিয়ের আগে বল কি করব? একটা আওয়াজ বের করলে এখানেই বাচ্চার মা বানিয়ে দেব। নাঝা লুসিয়ানকে পাল্টা থাপ্পড় মেরে বলে, আমার সাথে এসব বলবেন না। আমি 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 তৌসিরের, শুধু তার। লুসিয়ান নাঝার গাল শক্ত করে চেপে ধরে দাঁত কর্মর করে বলে, এত পীড়িত তোমার, পীড়িত ছুটিয়ে দেব। একবার ইংল্যান্ড যাই তোকে নিয়ে। নাঝা লুসিয়ানের হাত সরিয়ে দিয়ে গালি দিয়ে ওঠে, এই কুত্তা, আমাকে ছুবি না। জানোয়ার তুই, একটা কাপুরুষ। পরের বউকে নিয়ে চলে যাচ্ছিস, শয়তান কোথাকার। আমাকে ছাড় বলছি। আমাকে কেউ বাঁচাও তো। এই বলে নাঝা গাড়ির দরজায় লাথি দিতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই গাড়ি ব্রেক কষে থেমে যায়, কারণ সামনে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে তৌসিরদের গাড়ি। তাদের গাড়ি দেখেই নাঝা চিৎকার করে ওঠে। তৌসির, আপনি এসেছেন? কিছু? তৌসির দাঁত চেপে লুঙ্গির কোমরের ভাঁজ থেকে নিজের লোহার চা পাতিটা বের করে গাড়ি থেকে নামে। তার চোখে খুনির দৃষ্টি। এটা দেখে লুসিয়ানো নিজের কোমরে গোজা ব্যারেটা 92FS বের করে গাড়ি থেকে নামে। আজ তার উদ্দেশ্য তৌসিরকে মেরে নাছাকে নিজের করে নেওয়া। সিতুজা ওয়াসিমের জন্য খাবারের ট্রেটা তৃষ্ণার হাতে তুলে দেন। ছেলেটা তার এখনো কিছু খায়নি, ভালো মতো উঠে গেল রাগ দেখিয়ে। তৃষ্ণা যে এই বাড়ির বউ, এই পরিচয়টা জানার পর
এরশাদরা বেশ লজ্জা আর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। অবশ্য সিতুজা পরিস্থিতি সামাল দিতে চটজলদি প্রসঙ্গ পাল্টে ফেলেন। কম্পমান হাতে খাবারের ট্রে নিয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে তৃষ্ণা। বুকের ভেতরটা মনে হচ্ছে গামার শালার হাঁপুরের মতো উঠানামা করছে। অজানার ভয়ে হৃৎপিণ্ডে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। তৃষ্ণা ঘরে ঢুকে দেখতে পায় ওয়াসিম বিছানায় বসে আছে, দৃষ্টি তার স্থির সামনের দিকে। চোখে এক অদ্ভুত লালচে আভা ফুটে উঠেছে, কিন্তু তার আগেই নাকি কষ্টের বোঝা দেয় তৃষ্ণার পক্ষে। তৃষ্ণা কাপা কাপা হাতে খাবারের ট্রেটা ওয়াসিমের পাশে রাখে, কণ্ঠস্বর খাদে নামে কোনো মতে বলে, খেয়ে নিন, সারাদিন তো কিছুই পেটে পড়েনি আপনার। তৃষ্ণার কথায় ওয়াসিম ঘাড় ঘুরিয়ে তাকায়, দৃষ্টি তীক্ষ্ণ, চোখের চাউনি দিয়ে ভস্ম করে দেবে। কিন্তু আচমকাই অদ্ভুত এক শান্ত ঠান্ডা গলায় সে আদেশ করে বসে, খাওয়াই দে। এই হুকুম শুনে তৃষ্ণা দৃষ্টি নত করে নেয়। আজ সকালে শশা কাটতে গিয়ে ডান হাতের দুটো আঙ্গুল বেশ খানিকটা কেটে গেছে। কাটা জায়গায় নুন বা ঝাল লাগলে জ্বলে পড়ে যায়। তথাপি ওয়াসিমের হুকুম অমান্য করার সাহস তার নেই। এর আগে ওইভাবে অনেকবার সে ওয়াসিমকে খাইয়ে দিয়েছে, আজও তার ব্যতিক্রম হবে না, দিতেই হবে। নিজের ভেতর হাজারো দ্বিধা আর সংকট চেপে রেখে সে ওয়াসিমের পাশে বসে, হাত ধুয়ে ভাতের লোকমা মাখাতে শুরু করে। তরকারির ঝোল কাটা আঙ্গুলে লাগতেই তীব্র জ্বালায় শরীরটা শিউরে ওঠে। আঙ্গুলগুলো খা খা করছে যন্ত্রণায়। তাও সে অসহ্য জ্বালায় মনোযোগ না দিয়ে সে ওয়াসিমের মুখের সামনে খাবার তুলে ধরে। ওয়াসিম নির্বিকার চিত্তে খাবার মুখে নেয়। তৃষ্ণা দাঁতে দাঁত চেপে আঙ্গুলের যন্ত্রণা সহ্য করে তাকে খাওয়াতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দরজায় করে নাড়ার শব্দ। আয়রাত দাঁড়িয়ে আছে দরজার চোখ কাঠে। আমি কি আসতে পারি? ওয়াসিম চিবানো থামিয়ে শান্ত চোখে আয়রাদের দিকে তাকিয়ে অনুমতি দেয়। আসুন। তবে তার দিকে তৃষ্ণা ফিরেও তাকায় না। কেন তাকাবে? সে পরপুরুষ, তার দিকে দৃষ্টিপাত করা পাপ, অনুচিত। আয়রা ধীর পায়ে এগিয়ে সে আমতা আমতা করে বলে, ওয়াসিম, আই এম সরি। আসলে বাবা জানতেন না যে উনি আপনার ওয়াইফ। প্লিজ কিছু মনে করবেন না। ওয়াসিম কথাটা শুনেই মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার বুকের ভেতরটা দাও দাও করে চলছে। এক অজানা ঈর্ষা আর অভিমানের ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। তৃষ্ণা তো তার, তাহলে সে কেন আয়রাদের কাছে যাবে? তৃষ্ণা চলে গেলে ওয়াসিম কার উপর রাগ ছাড়বে? দিন শেষে কে তার এত নীরবে খেয়াল রাখবে? ওয়াসিম একবার আর চোখে তৃষ্ণার নত জানো মুখের দিকে তাকায়। তারপর নিজের ভেতরের তোলপাড় করা অনুভূতিগুলোকে আড়াল করে সম্পূর্ণ উল্টো একটা উত্তর দেয়। আরে সমস্যা নেই, ওকে তুমি বিয়ে করতে পারো। ও তো তোমারই শুধু মাত্র স্ত্রী। আসলে আমি ওকে স্ত্রী বলে মানি না। ও তো কুকুরের মতো পড়ে থাকে এখানে। তুমি চাইলে বিয়ে করে নিয়ে যেতে পারো। আমি ওকে ছুঁয়েও দেখিনি কখনো। ওয়াসিমের ছুড়ে দেওয়া প্রতিটি শব্দ এক একটা তপ্ত শলাকা হয়ে তৃষ্ণার বুকেই বিঁধতে থাকে। এক অসহ্য যন্ত্রণায় ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো হাত তার কলিজাটা ছিঁড়ে খুবলে নিচ্ছে শরীর থেকে। আকাশ ভেঙে পড়লেও বোধহয় তৃষ্ণা এতটা কষ্ট পেত না যতটা পেল ওয়াসিমের এই নিষ্ঠুর সম্ভাষণে। যন্ত্রণায় তার অস্তিত্ব কেঁপে উঠছে। মনে হচ্ছে বুকের পাঁজরের হাড়গুলো মরমর করে ভেঙে কলিজাটা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অবিশ্বাসের ঘোর কাটছে না তৃষ্ণার এই মানুষটা। এই ওয়াসিম কি করে পারলো এমন বিষাক্ত আঘাত করতে? একজন পরপুরুষের সামনে তাকে এভাবে পণ্য বানিয়ে দিল। আয়রাত বাকরুদ্ধ। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এমন কথা তো তার কাম্য ছিল না। পরিস্থিতির সামাল দিতে সে থতমত খেয়ে বলে, আচ্ছা, আমি যাই তাহলে। আয়রাত প্রস্থান করে। তবে যাওয়ার আগে এক পলক তৃষ্ণার দিকে তাকায়। এক তৃষ্ণার্থ হৃদয়ের দৃষ্টি নিয়ে তাকায়। হয়তো বা মনে মনে প্রতিজ্ঞা করে, তোমাকে আমি নিজের করব ইনশাল্লাহ। যে তোমার মূল্য দেয় না তার কাছ থেকে তুমি কি করবে? তৃষ্ণা ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। চোখের জল গেলে নিয়ে পুনরায় ওয়াসিমের মুখে খাবার তুলে দেয়। আয়রাদের সামনে অন্তত কথাটা না বললেও পারত। কোন স্বামী নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেওয়ার কথা এভাবে বলতে পারে? ওয়াসিম কি তবে তাকে এতটাই ঘৃণা করে? ওয়াসিম তৃষ্ণার নত হওয়া মুখের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করে, তোর কি খুব কষ্ট হচ্ছে এরূপ কথা বললাম বলে? তৃষ্ণা এবার মুখ তুলে তাকায়। ঠোঁটের কোণে ঝুলে দেয় এক মেকি যন্ত্রণা কাতর হাসি।
তিক্ত গলায় উত্তর দেয়, না তো, কষ্ট হবে কেন? আমি তো কুকুর। আর আমার মতো কুকুরের আবার কষ্ট অনুভব হওয়ার কোনো কথা নাকি? যা বলছেন ঠিকই বলছেন, ভুল তো কিছু বলেননি। তৃষ্ণার উত্তরে ওয়াসিম আর কোনো কথা বলে না, নিঃশব্দে উঠে চলে যায়। একটি বাক্য ব্যয় করে না সে। ওয়াসিম চলে যেতেই তৃষ্ণা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে। শূন্য দৃষ্টিতে চারিদিকে তাকায়। কি ভয়াবহ তার নিয়তি, কি নিষ্ঠুর এই বেঁচে থাকা। তৃষ্ণার গাল বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সে সাবধানে জলটুকু মুছে নিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। এক বিদ্রুপের হাসি হেসে বিড়বিড় করে বলে, থাক, আমি তো ভাতের লোভী, কুকুরের চেয়েও হীন। আজ ভাগ্য এতটাই বিমুখ, এতটাই নিষ্ঠুর যে পদের কুকুরও আমাকে দেখে করুণার হাসি হাসবে। আর হাসবে নাই বা কেন? আমার প্রাপ্য তো এটাই, আমার সাথেই তো এমন হওয়ার কথা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের ললাট লিখনে ঝুট ঝামেলা আঠার মতো লেগে থাকে, চাইলেও তা পিছু ছাড়ে না। শিকদার বাড়ির বাসিন্দারা এই তালিকায় ঠিক শীর্ষে অবস্থান করে। বিপদ এদের ঘাট থেকে তো নামই না, উল্টো মনে হয় বিপদ এদের ভালোবেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। ধ্রুব আর ইকরার বিটা সবেমাত্র নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে। সবাই ভাবছে এবার অন্তত শান্তি মিলবে, কিন্তু বাড়ি ফেরার পথে বিপত্তি। যে জিন কিছুদিন আগেই বিদায় নিয়েছিল সে আজ আবারও ভর করেছে সিমরানের ঘাড়ে। ঘরের ভেতর এখন থমথমে অথচ অদ্ভুত এক হাস্যকর পরিস্থিতি। তসির এসে দাঁড়ায় সিমরানের ঠিক মুখোমুখি। জিনের প্রভাবে সিমরানের দৃষ্টিতে এখন মনোভাব। তসির আর ধৈর্য ধরতে পারে না। জিনরূপী সিমরানের দিকে তাকিয়ে তিক্ত কণ্ঠে সে বলে ওঠে, মা, আমার জিন, তুই দয়া করে জুতার বাড়ি খেতে না চাইলে এখান থেকে ভাগ। তোর যন্ত্রণা সহ্য হয় না আর। তসিরের হুমকি শুনে জিন দমে যাওয়ার পাত্র নয়। উল্টো সিমরানের বড় বড় চোখ দিয়ে কটমট করে তসিরের দিকে তাকায় সে। তারপর ঝাঁঝালো গলায় বলে, আগেরবার মিষ্টি দেসনি, এবার মিষ্টি না দিলে যামু না। জিনের এমন আবদার শুনে তসিরের মেজাজ চড়ে যায় সপ্তমে। এক রাশ বিরক্তি আর তিক্ততা নিয়ে সে একবার চারিদিকে চোখ বুলিয়ে নেয়, যেন বিশ্বাসই করতে পারছে না পরিস্থিতিটা। তারপর কর্কশ গলায় জবাব দেয়, পয়সা মনে হয় তোর নানির সাওয়া দিয়ে আসে, যে তোর মতন সিনাল জিন রে আমি মিষ্টি খাওয়ামো নিজের পয়সা দিয়া। এমন গালি শুনে জিনের আত্মসম্মানে লাগে। সে তোর পেয়ে উঠে বলে, তুই এত কিপটামি করিস কেন? তুই এত কিপটা কেন? অপমান সহ্য করতে না পেরে তসির দাঁত কিরমির করে এগিয়ে যায়। ঝট করে সিমরানের চুল টেনে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, হ সিনাল, আমি কিপটা, তুই দে পয়সা মারে, তখন ছাইরা দিমনে কিপটামি। ঠিক সে মুহূর্তেই ঘরে ঢোকেন তসিরের বাবা। ছেলের মুখে এমন অকথ্য ভাষা আর পুত্রবধূর সাথে এই ধস্তাধস্তি দেখে তিনি স্থির থাকতে পারেন না। সোজা এগিয়ে সে কুশে এক চর বসান তসিরের গর্জনায়। রাগে কাঁপতে কাঁপতে তিনি বলেন, তুই এই জিনের সাথে এত কথা বলস কেন? যা ঘরে যা, নয়তো জুতা খাবি। এত বড় হয়েও তোর শয়তানি গেল না। তসিরকে বাবার হাতে মার খেতে দেখে ফাজিল জিনটা খিলখিল করে হেসে ওঠে, যেন বিরাট কোনো তামাশা দেখছে। এমন ভঙ্গিতে টিপ্পনি কেটে বলে, ছি ছি, এত বড় পোলা হইয়া বাপের হাতে মার খাস? লজ্জা অপমান আর রাগে তসিরের ফর্সা মুখ লাল হয়ে ওঠে। বাবার সামনে আর কিছু করার উপায় নেই দেখে সে সিমরানের চুল ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে জিনের দিকে তাকিয়ে চাপা খুব উকড়ে দিয়ে বলে, যদি তুই মানুষ হইতি তাইলে তোর সাওয়া ফারতাম আমি, সিনাল কোথাকার। কথাটা শেষ করে তসির দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে জানে আর এক মুহূর্ত দেরি করলেই বাবার ভারী হাতটা আবারও তার পিঠে এসে পড়ত। তবে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় বয়সে বাবার হাতের এই মার তার আত্মসম্মানে লাগে না, বরং মারের সেই জ্বলনির মাঝে সে এক ধরনের তৃপ্ততা খুঁজে পায়। আজকালকার দিনে কজন বাবার মেরুদণ্ড এত শক্ত যে ভরপুর যৌবনে পা দেওয়া ছেলের চোখে চোখ রেখে শাসন করবেন? চারদিকে তাকালে তসির দেখে বাবারা আজ সন্তানদের ভয়ে জবুথবু, পাছে ছেলে কিছু মনে করে। কিন্তু তসিরের বাবা আলাদা। তার গলার স্বর আজও ঘরের দেয়াল কাঁপায়। তার চোখের দিকে তাকালে আজও তসিরের ভেতরটা কেঁপে ওঠে। এই যে অসীম ক্ষমতা, ছেলের উপর এই যে অটুট অধিকার বোধ, এটাই তসিরের গর্ব। তার বাবা আজও এই সংসারের অবিসংবাদিতা রাজা, যার সামনে মাথা নিচু করতে তসিরের কোনো কুণ্ঠা নেই।
তৌসির আজও তার বাবার কাছে সেই ছোট্ট তৌসির। একরাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে ধ্রুবর জিম্মায় বুঝিয়ে দিয়ে নিজের ঘরে পা বাড়ায় নাছা। মনটা বিষাদে আচ্ছন্ন। এক তীব্র বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে শিরা উপশিরায়। চোখের সামনে জ্যান্ত একটা মানুষের মৃত্যু দেখার পর মস্তিষ্ক স্থির থাকে কি করে? বাপ চাচাদের সাথে আজ কোনো বাক্য বিনিময় হয়নি তার। তারাও নিজেদের মতো প্রস্থান করেছেন। নাঝারও ইচ্ছা ছিল না কথা বলার। ঘরে এসে গোসল সেরে নিজেকে কিছুটা সামলে নেয় সে। চেষ্টা করে সবার সাথে স্বাভাবিক আচরণের। চেষ্টা না করেও তো উপায় নেই। কি করতে হবে? এইমাত্র ঘরে পা রাখার পর তসিরের দেখা মিলল, তার সেই কবর দেওয়ার পর আর মেলেনি। সদ্য গোসল সেরে ঘরে এসেছে তসির। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে তার। কোমরে একখানা জরাজীর্ণ গামছা লুঙ্গি জড়ানো। গায়ে ঠুসঠাস করে মাখছে ঝাঁঝালো সরিষার তেল। তৌসিরের শরীরটা বড় সুঠাম, পৌরুষদীপ্ত। নাছা যতবার দেখে দেহটা ততবারই এক অমোঘ আকর্ষণে আটকা পড়ে। আজও তার ব্যতিক্রম ঘটল না। সে আটকে পড়ল। আহা, কে এক বিস্ময়কর ব্যাপার, কে এক মুগ্ধ আকর্ষণ। মোহমুগ্ধ নয়নে সে তাকে থাকে তৌসিরের দিকে। তাকে থাকতে থাকতে অজান্তেই এগিয়ে যায় দু এক পা। নাঝা তৌসিরের দিকে। গামছার উপর লুঙ্গি জড়াতে জড়াতে নাঝারে দৃষ্টি লক্ষ্য করে তৌসির লক্ষ্য করে বাঁকা হেসে বলে উঠে, কি তালো সিনাল, এমনি আমার শাওয়ার দিকে তাকাইয়া আছো কেন? তৌসিরের এমন অশ্লীল সম্ভাষণে ভরকে যায় নাছা। মুহূর্তেই ঘুর কেটে যায় তার। সামান্য বিমোহিত হওয়ার সুযোগটুকু তার কপাল নেই। নাঝার চোখের চাহনি অন্যদিকে সরিয়ে নিয়ে বলে, এখন গোসল করলেন যে, এতক্ষণ কি করছিলেন? তৌসির নিজের মনেই জবাব দেয়, এতক্ষণ তো এই কোণে বর এসব নিয়ে দৌড়াদৌড়ি করলাম, তাই এখন করতেছি। কেন, তোমার কোনো সমস্যা আমার গোসলে? কথাটা বলতে বলতে তৌসির নাঝার দিকে এগিয়ে আসে। নাঝা বিরক্তি প্রকাশ করে বলে, আমার সমস্যা হতে যাবে কেন? আমি শুধু জিজ্ঞেস করলাম। মনে হয় আপনি আমার কথা খুব শোনেন যে আমার সমস্যা হবে আর আপনি সেটা সমাধান করবেন। তৌসির তীক্ষ্ণ চোখে নাঝার মুখমণ্ডল পরখ করতে করতে বলে, ঠেস মারলা নাকি লুসিয়ানকে মারায়? নাঝার ভেতরটা জ্বলে উঠে মারছে মারছে তো আবার কড়া কথা বলছে। নাঝা পাল্টা জবাব দেয়, ঠেস মারবো কেন? আপনি তো পশুর মতো কাজ করলেন, জ্যান্ত কবর দিয়ে দিলেন। আমি কত আকুতি করলাম শুনলেন না? এর থেকেই বুঝলাম আমি কতটুকু মূল্যবান আপনার জীবনে। আমাকে তো মানুষই মনে করেন না, মূল্য দিবেন কি করে? নাঝার কথায় খানিকক্ষণ সময় নিয়ে নিশ্চুপ থাকে তৌসির। তারপর নিচু কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, বেশি প্রেম চুদাইস না, নয়তো তোরেও ওর পাশে জ্যান্ত কবর দিমু। ওর কথা বাদে অন্য কথা বললে বল। তৌসিরের এই আচরণটা মেনে নিতে কষ্ট হয় নাঝার, কিন্তু আজ আর ও প্রতিবাদ করে না। সেদিন বিবেচনের প্রহার আর আজকের এই অবিশ্বাস করার সাথে নিষ্ঠুরতা সব মিলিয়ে নাঝার মনের গহীনে অভিমানের পাহাড় জমতে থাকে। তৌসিরের এই হুমকিটুকু সে সেই অভিমানের খাতায় টুকে নেয় নিঃশব্দে। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে যায়। আর কথা বলে খারাপ হবে না, রাগ করলে যদি সব হতো তবে আজ এই পরিস্থিতি তার দেখতে হতো না। তাই থাক না, অভিমানের শ্রেয় হয়ে থাক। তৌসির নাঝাকে চুপচাপ চলে যেতে দেখে লুঙ্গির গিট শক্ত করতে করতে রুম থেকে বেরিয়ে নাজিম চাচার ঘরে আসে। আজ আসর জমে উঠেছে এখানে। সবাই নাজিম চাচার ঘরে বসে আছেন। তৌসির ঘরে ঢুকেই নাজিম চাচার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাদের যে মাল দেওয়ার কথা সেইটা আইছে থাইল্যান্ড থেকে। রুদ্র মালের কথা শুনে একরাশ হতাশা নিয়ে বলে, মাল তো দূরের কথা, ভালো আসেনি, কি করবো? তৌসির ভ্রু কুচকে ঘরে ঠুকতে ঠুকতে বলে, কি কস, এখনো দেয় নাই? আমাকে তো ইন্ডিয়াও যাইতে হইব, এর আগে সব নিয়ে রাখতে হইব। নাজিম চাচা বিছানার এক কোণে বসে ক্যালকুলেটরে বিয়ের যাবতীয় খরচের হিসেব করছেন। তৌসিরের কথায় তিনি মুখ না তুলেই বলেন, আরে দিতেছি না মাইঙ্গের নাতি, টাকা আগে দিতে হইব, অ্যাডভান্স। এটা শুনে তৌসিরের মেজাজ চড়ে যায়। সামান্য রাগ ছেড়ে সে বলে, বেশি তেরিমেরি করলে সাওয়া চিড়িয়া কাউয়ারে খাওয়াই দিব, তখন বুঝবো নে। মিনহাজ মামা আধু ঘুমেছিলেন। কাঁথার নিচ থেকে মাথা বের করে তৌসিরের দিকে তাকিয়ে বলেন, সে তুই যারে ইচ্ছা তারে খাওয়াইস। এখন এইটা ক, নির্বাচনের প্রচারের কি তন্ময় ভাই, তুহিন ভাই এরা যদি না থাকে তাইলে?
তৌসির বিছানায় বসতে বসতে আয়েসি ভঙ্গিতে বলে, আরে এসবের চিন্তা করিও না, যামও তো আমরাই, আর না গেলেও সিন্ডিকেট শুরু করব। এসব বালের চিন্তা এখন করে কি লাভ? জনগণ কিন্তু আমাকে তালি নাচবো, যারা বুঝতার হেরা কয়জন ভোটার। এর মধ্যেই রুদ্র বলে উঠে, তুষির ভাই, একটা বিল্ডার আইব তোমার লগে দেখা করতে। ওরা সরাসরি ওরা সরকারি যে স্কুলের প্রোটোকল আছে না, তার মধ্যে একটা দিতে হইব, মেলা লাভ দিব। তৌসির রুদ্রের কথা আর উল্টো পিঠে হতাশা ছাড়ে। আর লাভ মারাইস না রে সবার নাতি, আমার বহুত পয়সা লস হইয়া গেছে এক বউয়ের লাইগা। কোন দুঃখে যে হাঙ্গা করতে গেছিলাম। নাজেম চাচা এটা শুনে টিটকারি কেটে বলেন, সাত কপালের জোরে এমন বউ পাইছে, তারপরে এসব কথা কয়, কত বড় জানোয়ার হালা মাথার চুদ। নুহমানও তাল মিলিয়ে বলে, এত কিছুর পরও ভাবি আপনারে ছাড়ে নাই, বহুত ধৈর্য আছে তার। তুমি কিন্তু ভাগ্যবান। তৌসির ঠুট বাঁকিয়ে তাচ্ছিলের হাসি হাসে। হ, আমার বউ আর ভাগ্য এতই ভালো যে প্রতিদিন আইকাওয়ালা বাস আমার পাশা দিয়া ঢুইকা সামনে দিয়া বার হইয়া যায়। এটা বলতে বলতে তৌসির ঘর থেকে চলে যায়। নাছা এতক্ষণে নিশ্চিত শুয়ে পড়েছে, তাকে জোরে ধরেই ঘুমাতে হবে যে। তৌসির স্পষ্ট নাঝার মৌন অরণ্যের মতো কালচে সবুজ নয়নে অভিমান দেখেছে। তার কৈতরী এখন আর তার সাথে রাগ দেখায় না, সে তার উপর অভিমান জমিয়ে বসে। ইস, কি নিষ্ঠুর সে অভিমান, কতই না লুকাইতো সেই অভিমান। যত লুকানো হোক, তৌসিরের তীক্ষ্ণ চোখের চাহনি তা উপেক্ষা করবে না। সে বুঝে গেছে। তৌসির ঘরে এসে দেখে নাঝা বিছানার এক কোণে শুয়ে আছে। তৌসির দরজা লাগিয়ে ধীর লয়ে বিছানায় উঠে আসে। উঠতেই ভেতর থেকে ধরফর শব্দ শুরু হয়। আহা, কি ভয়াবহ এক অনুভূতি! একটা বার তার নিকট আসতে দেরি, কিন্তু এই অনুভূতি অনুভব হতে দেরি নয়। এই মেয়েটা তৌসিরকে জ্বালিয়ে মারল, কাছে এলেও জ্বালাই, দূরে গেলেও প্রাণ পুরায়। মাঝে মধ্যে তৌসির নিজেকে নিজে প্রশ্ন করে, কি আছে এই নারীর মধ্যে যা তাকে এত টানে, এত ভীষণ কেন টানে? তৌসিরের নাঝার শরীরের প্রতি কোনো লোভ নেই। তৌসিরের জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে হয়তো, বা নাঝার এই হুরের মতো শরীরের মায়ায় দহনে সে নিজেকে পোড়াতো। তথাচ তৌসির এমন মানসিকতার নয়। যদিও সে একজন খারাপ মানুষ বা মন্দ মস্তিষ্কের অধিকারী, তারপরও তার কাছে তার স্ত্রীর, তার কৈতরীর চোখটাই সব। তৌসিরের ধ্বংস হওয়ার জন্য অনেক কিছুই ছিল, কিন্তু সে নাঝার আখিদয়ে এসেই থেমে গেছে। এই নাঝা তৌসিরের কাছে মহান এক সত্তা। আর হবে নাই বা কেন? যে লোকের মেয়ে মানুষের প্রতি কোনো অনুভূতি কাজ করতো না, সেই পাথর মানুষটা এক দেখায় মহাবিষ্ট হয়ে হুচট খেয়ে তার মায়ায় পড়ে গেছে। তৌসিরের কাছে নাঝা বরাবরই বড্ড আদরের। সে দোষ করুক আর যাই করুক, আদরের তো আদরেরই। তৌসির নাঝার পাশে বসে যেতে যেতে বলে, নাঝা ঘুমিয়ে গেছো? প্রশ্নের র্যাশ কাটতে না কাটতেই ওপাশ থেকে নাঝার তরফ থেকে সংক্ষিপ্ত অথচ চূড়ান্ত উত্তর ভেসে আসে, না। প্রত্যাখ্যান পেয়েও দামে না তৌসির, বরং সুহাগী সুরে আহ্বান জানায়, আমার এদিকে আও কৈতরি, আমার বুকে আসো। নাঝার কণ্ঠে তখন এক রাস যেমন বাধা অভিমান। সে অভিযোগে গলায় বলে উঠে, যে আমাকে বিশ্বাস করেনি তার বুকে আমার স্থান তো হওয়ার কথা নয়। তৌসির অনুনয়ের ভঙ্গিতে বলে, আমি আর এমন করবো না, মাফ কইরা দাও। নাঝা এবার কঠিন শর্ত জুড়ে দেয়, পায়ে ধরে বলুন, করে দিব ইনশাল্লাহ। শুনে তৌসিরের মাথায় হাত, মনে মনে সে গজ গজ করে ওঠে। চুত মারানি সিনাল এত খারাপ তুই কিন্তু। তবে মুখে প্রকাশ করে ভিন্ন প্রতিক্রিয়া। ধর সিনাল, তোর ঠ্যাং ধর্ম কেন, আমি না তোর জামাই? নাঝা অবিচল, আগের মতো হিমশীতল গলায় সে জানিয়ে দেয়, তাহলে আর মাফ চাইয়েন না। তৌসির ব্যাগ কায়দায় পড়ে যায়। কি আর করা, পরক্ষণই ভাবে বউ তো, বউয়ের সব কিছুই ছোঁয়া যায়, তাই আর কাল ক্ষেপণ না করে চুপচাপ হাত বাড়িয়ে নাঝার পায়ে হাত রাখে সে। নরম গলায় বলে, আমার ভুল হইয়া গেছে, সব দোষ আমার, মাফ কইরা দাও কৈতরি। তৌসির যে সত্যি সত্যি তার পা ধরবে তা নাঝার দুঃস্বপ্নেও ছিল না। তার এমন কাণ্ডে সে এক লাফে উঠে বসে, বিস্ময়ে চিৎকার করে ওঠে, এই সত্যি সত্যি ধরলেন কেন? আমি তো মিথ্যা বললাম। তৌসির এবার নাঝার পা টেনে ধরে এক নিমিষে তার দেহটা নিজের বলিষ্ঠ বুকের নিচে নিয়ে আসে। নাঝার চোখের গভীরতায় তৃষ্ণার্থ দৃষ্টি মেলে শুধায়, তুমি যা বলবা তাই করমু, তবে শোনার যোগ্য হইলে শুনমু, নয়তো না।
নাঝা লজ্জা এদিক ওদিক তাকিয়ে বলে, হয়েছে, বুঝেছি, আসুন ঘুমিয়ে যাই। তসির নাঝার একটা হাত নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে জানতে চায়। আইস লুঙ্গির গিটটা খুলি? নাঝা দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। না, আজ থাক, আজ শরীরটা ঠিক নেই, কাল বা পরশু থেকে হবে। এটা আমার ইচ্ছে, আপনি চাইলে আপনার যখন ইচ্ছে, আপনার হক এটা। তসির আলতো করে নাঝার কপালে কপাল ঠেকায়, আশ্বস্ত করে বলে, আচ্ছা, তোমার সুবিধায় আমার সুবিধা। তুমি যখন নিজ হাতে খুলতে সাহায্য করবা লুঙ্গির গিট, তখনই না হয় খুলবো। নাঝা খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা, তসির একটা বালিশে হাত দিয়ে টেনে নিয়ে শুয়ে পড়ে। তার প্রশস্ত বক্ষে লেপ্টে থাকে নাঝা। তসিরের উদম শরীরটা এত কাছে পেয়ে নাঝা এক গোপন সুযোগ লুফে নেয়। ইচ্ছে মতো ছুতে থাকে তার শরীর, বারবার ঠুট ছোঁয়ায় তসিরের বুকে, কিন্তু এমন ভান করে ঘুমের ঘুরে নড়াচড়া করছে, ইচ্ছে করে চুমু খাচ্ছে সে। তসির বিষয়টা স্পষ্ট বুঝতে পারে। অন্ধকারের আড়ালে সে মুচকি মুচকি হাসে নাঝাকে নিজের বক্ষে আরো জোরে চেপে ধরে বলে ওঠে, খা চুমু খা, যত ইচ্ছে চুমু খা, এই তৌসির শুধু তোর। রুম ভর্তি ফুলের কড়ার সুবাস, গোলাপ আর রজনীগন্ধার মালায় সাজানো বিছানাটা কোনো নববধূর লাজুক স্বপ্নের মতো সেজে আছে। সেই ফুলের বিছানায় বসে আছে ইকরা, পরনে ওর টকটকে লাল বেনারসি, গা ভর্তি গয়না, আর চোখে মুখে এক আলাদা কৌতুক তার। সচরাচর বাসুরাতে মেয়েদের যেমন আড়ষ্ট বা জড়সড় হয়ে থাকার কথা, ইকরার মধ্যে তার লেশমাত্র নেই। সে বরং দরজার দিকে তাকে অপেক্ষা করছে কখন ধ্রুব আসবে। বেশ কিছু মুহূর্ত কাটার পর দরজা খুলে রুমে ঢুকে ধ্রুব। তার চোখে মুখে ক্লান্তির চেয়ে বিরক্তি বেশি স্পষ্ট। ইকরার দিকে এক নজর তাকিয়ে সে মুখ ফিরে নেয়। এই সুসজ্জিত বিছানা আর বধূ বেশি বসে থাকা ইকরা সবকিছু তার কাছে অর্থহীন। ধ্রুব সোজা আলমারির দিকে যায়, নিজের শেরওয়ানি আর পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর একটা টি শার্ট আর ট্রাউজার পরে শুয়ে পড়ার প্রস্তুতি নিতে থাকে। ইকরা সব দেখছে। ধ্রুবর এই হাব ভাব দেখে সে মনে মনে হাসে। সে তো জানতো এমনই হবে। সবার মতো রোমান্টিক বাসর এ জন্মে তার কপালে নেই। ধ্রুব আলমারি থেকে একটা বালিশ আর কাঁথা বের করে বগলে চাপে। তারপর বিছানায় বসে থাকা ইকরার দিকে ঘুরে দাঁড়িয়ে চরম নিস্পৃহ গলায় ঘোষণা করে, তোকে মা আমি বউটাও মানি না, তুই তোর মতো বিছানায় থাক, আমি সোফায় গেলাম। স্বামীর মুখে বাসর রাতে এমন প্রত্যাখ্যান শুনছে, কিন্তু ইকরা কি কাঁদছে? একদমই না। উল্টো ধ্রুবর কথা শুনে সে খিলখিল করে হেসে ওঠে। মনে হচ্ছে ধ্রুবর এই বউ না মানার ডায়লগটা তার কাছে কোনো জোকসের চেয়ে কম কিছু না। ইকরা কোনো ভাবান্তর না দেখিয়ে নিজের স্মার্টফোনটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলে, বউ তো মানবি না, এই জানি, তুই তো একটা আস্ত হারামি। যা, এত কষ্ট করে সেজেছি, মেকআপ করেছি, আমরা কয়েকটা সুন্দর করে পিক তুলে দে তো। ধ্রুবর চোখ কপালে উঠে যায় এ শুনে। সে তো ভেবেছিল ইকরা হয়তো সিন ক্রিয়েট করবে, কান্না করবে, কিন্তু এ তো উল্টো ছবির আবদার করছে। বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে সে ইকরার হাত থেকে ফোনটা ছু মেরে নেয়। ধ্রুব আর কর্কশ গলায় বলে, পোজ দে। ইকরার সঙ্গে সঙ্গে মিষ্টি হেসে পোজ দেয়। কখনো চিবুকে হাত রাখে, কখনো শাড়ির আঁচলটা ঠিক করে নেয়। ধ্রুব অনিচ্ছা সত্ত্বেও খচাখচ 4-5টা ছবি তুলে দেয় ইকরার। তারপর ফোনটা ইকরার হাতে গুজে দিয়ে জানতে চায়, আর কিছু? ইকরা ফোনের স্ক্রিনে ছবিগুলো জুম করে দেখতে দেখতে বলে, আর একটা জিনিস জানার আছে। ধ্রুব ভ্রু কুচকে তাকায়। কি? ইকরা এবার ধ্রুবর দিকে হাত বাড়িয়ে দেয়, যেমনভাবে পাওনাদার তার পাওনা চাইছে। হাত বাড়িয়ে সে বলে, আমার সালামি দাও, যেগুলো আমার পক্ষের আত্মীয়রা তোমায় দিয়েছে। টাকার কথা শুনে ধ্রুবর মেজাজ আরও বিগড়ে যায়। ও দাঁতে দাঁত চেপে বলে, তাহলে তুইও দে সালামি, যেগুলো তোকে আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইকরা মুখ বাঁকিয়ে তার ছেলে সুরে জবাব দেয়, ব্যাংক দেওয়া হয়েছে। তোর পক্ষের আত্মীয়রা এত কিপটা কেন রে? মাত্র 25,000 টাকা উঠেছে, এ দেখ। বলে সেই বালিশের নিচ থেকে টাকার একটা ছোট বান্ডিল বের করে দেখায়। তারপর ঝটকা দিয়ে উঠে দাঁড়ায়। ধ্রুব অপমানটা গায়ে মাখে না, বরং পাল্টা তার ছেলে ছুড়ে দেয়। ওরে বাপরে, তোর আত্মীয়রা মানে হয় সব মহান দানবীর। আমার মাত্র 40,000 উঠেছে, আর ওইগুলো আমি তোকে কেন দেব? ওইগুলো আমাকে দিয়েছে। ইকরা এবার কোমর বেঁধে তর্কে নামে। সে ধ্রুবর চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়,
আমাকে যখন তুই বই মানিস না, তাহলে তুই আমার আত্মীয়দের টাকা নিবি কেন? দে টাকা, দে, আমার সালামি আমায় দে। ধ্রুব বুঝতে পারে যুক্তিতে এখন আর পারা যাবে না। সে বিরক্তি নিয়ে হাত নেড়ে বলে, সর এখান থাইকা, এই সালামি আমার, তোরে দিমু কেন? যা হারামজাদি। বলি ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ায় না। বালেশ্বর কাঁথা বাগলে চেপে গট গট করে সোফার দিকে চলে যায়। ধপাস করে শুয়ে পড়ে সোফায়, যেন ইকরার ছায়া থেকেও সে দূরে থাকতে চায়। ইকরা কিছুক্ষণ ধ্রুবর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণের একটা বাঁকা হাসি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বাসর রাতটা হয়তো ফুলের মতো কোমল হলো না, কিন্তু ইকরার কাছে এই ঝগড়াটা বেশ উপভোগ্যই মনে হলো। ইকরা ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাত্রির চতুর্থ প্রহর। শিকদার কোঠির জোরে চলছে মহোৎসবের প্রস্তুতি। বিশাল ডেকচিতে ফুটছে আগামী কালকের অনুষ্ঠানের জন্য শাহী খানা। বাতাসে ভাসছে ঘি আর মশলার লোভনীয় সুবাস। কিন্তু এই সুগন্ধি ধোয়ার আড়ালে কুঠিরের উঠোনের এক অন্ধকার স্যাঁতস্যাঁতে কোণে বাতাসের ভারী হয়ে আছে পচা মাংস আর জমাট রক্তের উৎকট গন্ধে। সেখানে মুখোমুখি বসে তৌসির আর রুদ্র। তাদের সামনে গড়ে আছে দুটো সদ্য কাটা নরমুন্ডু। মাথার ভেতরে পুষতে শুরু করা মগজগুলো কালচে আর থকথকে হয়ে গেছে। ওরা কোনো ঘৃণা ছাড়াই খালি হাতে সে পিচ্ছিল মগজগুলো খামচে বের করে আনছে টেনে টেনে খুলি হতে। ওদের আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ছে চটচটে তরল, যা সব শব্দে জমা হচ্ছে একটা পুরনো প্লাস্টিকের বালতিতে। মগজ বের করা শেষ হতেই রুদ্র একটা ভারী হাতুড়ি দিয়ে আঘাত হানে খুলিগুলোর উপর। মটমট শব্দে কংক্রিট ভাঙ্গার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানুষের শক্ত হাড়। সেই হাড়ের গুঁড়ো আর মজ্জাগুলো ওরা নির্লিপ্ত হাতে ভরে নেয় বালতিতে। কাজ শেষে রুদ্র উঠে দাঁড়ায়। তার হাতে পোশাকে লেগে আছে মগজের কণা। সে বালতিটা হাতে নিয়ে নিচু কিন্তু ভারী গলায় বলে, তুসির ভাই চলো তাহলে, মালটা দিয়া কামটা সাইডা আই। তৌসির রক্ত মাখা হাতটা ধুতে ধুতে উঠে দাঁড়ায়। কণ্ঠে ঠান্ডার স্বাভাবিক কথা নিয়ে বলে, চল, পরে আবার বাড়িতেও যাওয়া লাগবো। তোর ভাবিরে একা রাইখা আইছি। কুঠিরের জীর্ণ মেঝের তলে লুকোনো এক গুপ্ত প্রকোষ্ঠ। তৌসির আর রুদ্র সেই পাতাল মুখের কাছে এসে দাঁড়ায় বালতি নিয়ে। কপাটের পাল্লা সরাতেই এক ঝলক ভ্যাপসা উষ্ণতা আর জমাট বাঁধা রক্তের উৎকট আষ্টে গন্ধ নাসিকারন্ধ্রে আঘাত করে। স্যাঁতস্যাঁতে অন্ধকার সিঁড়ি বেয়ে ওরা নেমে যায় মাটির গভীর জঠরে এক গোপন নরকে। আবছা ছায়ের আড়ালে দাঁড়িয়ে আছে আতিকায় তিনটি লৌহ পিঞ্জর। খাঁচার ওপাশে অস্থিরতায় ফুসছে তিনটি কদাকার অবয়ব, আর তারা হলো তৌসিরের পোষা নরখাদক। এরা লালসার ক্রীড়নক নয়, বরং তৌসিরের জিঘাংসা চরিতার্থ করার জীবন্ত হাতিয়ার। একদা মানুষ থাকলেও এখন তারা আদিম ক্ষুধা আর পাশবিকতার মূর্ত প্রতীক। তাদের অন্ন জল তুচ্ছ, তাদের চায় উষ্ণ রক্ত, ঘিলু আর গলিত পশুর পচা মাংসের অবশিষ্টাংশ। রুদ্র হাতের বালতিটা কাত করে দেয় জং ধরা ফিডিং পাইপের মুখে। মগজ, হাড় আর থকথকে কাঁচা মাংসের সেই বিভৎস কায় পল পল শব্দে নর্দমার মতো খাঁচার ভেতরে গড়িয়ে পড়ে। খাবারের ঘ্রাণে খাঁচাবন্দি প্রেতাত্মাগুলোর মধ্যে শুরু হয় এক পৈশাচিক তাণ্ডব। খাবারের গন্ধে মুহূর্তেই খাঁচার ভেতর শুরু হয় পৈশাচিক উন্মাদনা। নরখাতকগুলো পশুর মতো চার পায়ে নিচে ওঠে, ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর। নিস্তব্ধ ঘরটা ভরে ওঠে হাড় চিবানোর হাড় হিম করা কুরকুর শব্দে। তৌসির ভাবলেশীন চোখে তাকিয়ে থাকে এই বিভৎস ভুজের দিকে। খাঁচার ভেতর এক একটা অবয়ব বোধ হয় দুঃস্বপ্নের জীবন্ত রূপ। প্রথমজন, যাকে সীমানার ওপার থেকে পাচার করে আনা হয়েছে, তার একটা চোখের কুটোর সম্পূর্ণ ফাঁকা, ভেতরটা দগদগে খায়ে ভরা। সেখান থেকে হয়তো এখনও ছুঁয়ে পড়ছে পুজ। দ্বিতীয় জনের অবস্থা আরও করুণ। তার কান দুটো গোড়া থেকে এমনভাবে কাটা যে মাথার দুপাশে শুধুই দুটো কালো গহ্বর দেখা যায়। তবে তৃতীয় জনের চেহারা সবচেয়ে ভয়াবহ। তার ঠোঁট চেড়ে একদম কান পর্যন্ত ফাড়া। খাবার চিবনের সময় তার মাড়ি আর হলুদ দাঁতগুলো বেরিয়ে আসে এক বিকৃত হাসির মতো। এদের কারোরই শরীরে চামড়ার স্বাভাবিক রং নেই। ধুলো, ময়লা আর জমাট রক্তের আস্তরণের নিচে উঁকি দিচ্ছে অসংখ্য দগদগে ক্ষত। তৌসিরের দেওয়া চাবুকের দাগ আর নির্যাতনের চিহ্নগুলো শরীর জুড়ে দাগদাগ করছে, কিন্তু সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। সমস্ত যন্ত্রণা ভুলে
ওরা এখন মত্ত মানুষের হাড় চেবিয়ে মজ্জা শুষে নেওয়ায়। তসির আর রুদ্র কিছুক্ষণ সেখান থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে পথ ধরে। তসির বেশ দ্রুত হাঁটছে বাড়ি যাওয়ার জন্য। তসিরকে এত তাড়াহুড়ো করতে দেখে রুদ্র বলে, এত তাড়া কিসের তোমার? আস্তে আস্তে হাঁটো না। তসির অস্থির গলায় জবাব দেয়, তারা আছে রে, আমার বউ যে খান্নাস, যদি দেখে ঘুম থেকে উঠি আমি নাই, তাইলে আমার লুঙ্গি খুইলা নিব। রুদ্র মুচকি হেসে ওঠে। এমন রূপকথার মতো গল্পে আর কি বা হবে? তসিরের মতো বাঘও বইয়ের ডরে মরে। রুদ্র কৌতূহল নিয়ে প্রশ্ন করে, আচ্ছা তুষির ভাই, বউরে কেন সবাই ভয় পায়? বউরা কি এতই ভয়ঙ্কর হয়? তসির গম্ভীর মুখে বলে, বউ হইল ভয় পাওয়ার চিজ, বউ মানে আতঙ্ক। রুদ্র আতকে উঠে বলে, তাইলে তো বিয়া করবো না আমি। এত বড় আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। তসির এবার একটু নরম হয়ে রুদ্রকে বলে, বউয়ের যেমন আতঙ্ক তেমনি চমৎকারও বটে। চোখের শান্তির জন্য হইলেও একটা বউ ঘরে থাকা দরকার। তাইলে তুমি বলতে চাচ্ছ বিয়া করা মন্দ না? মন্দ না, যদি খান্নাস কপালে না জোটে। এদিকে নাছা যায় নামাজে বসে আছে। ফজরের নামাজ শেষে ঘুম থেকে উঠে তসিরকে না দেখে সে ভীষণ ভয় পেয়েছিল। সিমরানকে জেনে ধরার পর থেকে নাছা একা থাকতে পারে না। মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ তাকে অনুসরণ করছে। এক অজানা আতঙ্কে সে নিস্তেজ হয়ে পড়ে। পুরো ঘর জুড়ে সে একা, মনের ভেতর জিনের আতঙ্ক। অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে উজু করে তাহাজ্জুদে বসেছিল। তসির তো তাকে একটাবার বলে যেতে পারত, এই লোকটা এমন কেন, এত রাতে সে কোথায় গেল? নাঝার মনে বারবার একটা কথাই উকি দিচ্ছে, সে নিশ্চিত কোনো বেগানা নারীর কাছে গেছে। কিন্তু পরক্ষণেই নাঝা সেটা মানতে চায় না। তসির এমন নয়, তার চোখের চাহনিতে নাঝা কখনো চরিত্রহীনতার ছোঁয়া পায়নি। সে যদি তেমনই হতো তবে বিয়ের এতদিন পরেও নাঝা কোমরে থাকতো না। নাঝা নিজেকে সান্ত্বনা দেয়, তসির হয়তো অন্য কোনো অপকর্মে গিয়েছে। সে যেখানে ইচ্ছে যাক, তাতে নাঝার সমস্যা নেই, কিন্তু বলে তো যাবে। জিনের ঘটনার পর সে ভয় পায় জেনেও তসির তাকে এভাবে একা রেখে যায় কোন আক্কেলে। আরও কিছু সময় পার হয়, তারপর তসির ঘরে প্রবেশ করে। ও প্রবেশ করে দেখে নাঝা যায় নামাজে ভাঁজ করে আলমারিতে রাখছে। এখন বাইরে ভোরের আলো পুরোপুরি ফুটে উঠেছে। পাখির কেচেরমেচের শব্দ আসছে চারপাশ বয়ে। ব্যালকনির পাশের গাছটিতে একদল টুনটুনির বাসা বেঁধেছে। তাদের কিচিরমিচির শব্দ বেশি করে কানে ভাসছে। তসির নাঝার দিকে আর চোখে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। অতঃপর অপলক দৃষ্টিতে নাঝার দিকে তাকিয়ে থেকে তার দিকে এগিয়ে যায়। তসিরকে আসতে দেখে নাঝা মাথা নিচু করে সরে যেতে চায়। তসিরের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। নাঝার এই নীরব অভিমান দেখে তসির ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি হইল? আমি কাছে আসলেই এমনি পিছনে দৌড়াও কেন? নাঝা তসিরের মুখের দিকে মুখ তুলে তাকায় আর রাগ সংবরণ করে বলে, আমার সমস্যা, তাই আমি দৌড়াচ্ছি। তসিরের শুনে কর্কশ স্বরে বলে, এই সিনাল, এমনি ফ্যাত ফ্যাত করিস না, কাছে আয়, আদর করি একটু। তসিরের কথায় নাঝা বিষাক্ত চোখে চেয়ে চেঁচিয়ে ওঠে, তরুণ বলছি আমার সামনে থেকে, স্বার্থপর পুরুষ কোথাকার। তসির নাক মুখ কুচকে জিজ্ঞেস করে, তোমার সাউয়ায় আমি কোনো স্বার্থের লাইগা খোঁচা মারছি যে আমারে এই তকমা দিলা? নাঝা এবার ঝাঁজ ছেড়ে বলে, তো কি বলবো আর, এই জিনের জন্য ভয়ে থাকি, তারপরেও আপনি কোন বিবেকে আমাকে একা রেখে যান? তসির অভিমানের কারণ শুনে মেকি হেসে হাত বাড়িয়ে নাঝার কোমর জোরে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে আনে। তারপর তার কপালে কপাল ঠেকে বলে, তো এই কথা সরাসরি কস না কেন? কইলে তো আমি বুঝতাম আমি তোর জামাই। তোর যখন যা মনে হইব আমারে তখন তা ফট করে কইয়া দিবি। এই জিলাপির প্যাচের মতো কথা চুতাইস না সিনাল। তসিরের মুখের এই মধুর বাণী শুনে নাঝা বিতৃষ্ণা নিয়ে বলে, নির্লজ্জের মতো গালাগালি করছেন কেন? লজ্জা শরম নেই? না নাই, জন্মের সময় কাপড় ছাড়াই জন্মাইছি, তাই লজ্জা নাই। এটা বলেই তসির নাঝাকে আর কিছু বলার সুযোগ দেয় না। তার নরম ঠুর্জটা নিজের আয়ত্তে নিয়ে নেয়। নাঝাও আর বাধা দেয় না, আবেশে চোখ বুজে নেয়। তার নরম গালে তসিরের খোঁচা খোঁচা দাড়ি গেঁথে যেতে থাকে। তসির দাড়ি সবসময় ক্লিন শেপ করে না বলেই নাছাকে বারবার এমন খোঁচা খোঁচা দাড়ির আঘাত সইতে হয়। তসির নাছার ঠোঁট আঁকড়ে ধরা অবস্থায় অত্যন্ত ধীর হাতে তার কামিজের কাঁধ নামিয়ে দেয়। এরপর বক্ষবন্ধনীর ফিতে সরিয়ে নিয়ে নাছার উন্মুক্ত কাঁধ ও গলায় নিজের মুখ নামিয়ে এনে প্রগাঢ়ভাবে চুমু খায়।
তসিরের তপ্ত উষ্ঠ যখন নাঝার কোমল গ্রীবায় থাকে, নাঝা মুহূর্তেই স্থির হয়ে যায়। তার শরীরের প্রতিটি স্নায়ু এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ বয়ে নিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে চোখ বুজে ফেলে। এই অবর্ণনীয় অনুভূতিটাকে সে নিজের অন্তরে বন্দি করে রাখতে চায়। এক অজানা শিহরণ তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে, আর সে অনুভব করছে তসিরের নিঃশ্বাসের উষ্ণতা। নাঝা চোখ বুজে তসিরের কোমরে 2 হাত রেখে তার পাঞ্জাবি খামচে ধরে জোরে শ্বাস নেয়। তসির ভেবেছিল নাঝা হয়তো তাকে সরিয়ে দেবে, কিন্তু সে তা না করে বরং সায় দেয়। তসির এটা অনুভব করে নিজেকে আর ধরে রাখতে পারে না। অনুমতি যখন পেয়ে গেছে তখন বাধা কিসে? আজ এই অবেলায় না হয় অবহেলা আর দূরত্বের সমাপ্তি হোক। এই সিদ্ধান্তে পৌঁছে তসির নাঝার কানের কাছে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, কামিজটা খুলে নেই কই তোরি? তৌসিরের এই প্রশ্নে নাঝার শরীরের লোম খাড়া হয়ে যায়। এই অনুভূতি একেবারে অন্যরকম। ভয়ে, লজ্জায় আর সংকোচে তার বুক ধড়ফড় করতে থাকে। নাঝার মনে হচ্ছে এক ঝলক তপ্ত হাওয়া আচমকা তার শরীরে বিদ্যুৎ খেলে দিয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন জানি। ক্ষণিকের জন্য লজ্জায় আর আবেশে নাঝার গাল দুটো রক্তিম হয়ে উঠেছে, ঠিক যেমন গোধূলির আকাশ সূর্যকে বিদায় জানানোর সময়ে রাঙা হয়ে ওঠে। নাঝা নিজেকে সংযত করে তৌসিরের কথার জবাবে মাথা নেড়ে উত্তর দেয়, খুলে নিন। তৌসির হেসে ওঠে। এই উত্তরে সে পরম তৃপ্তি পায়। বিয়ের এতদিন পর আজ বউকে নিজের মতো করে পাবে। এই আনন্দ সে কোথায় রাখবে? কোথায় যায় এই আনন্দ? তৌসির যখনই আলিঙ্গনে আরও এক ধাপ এগোতে যাবে তখনই খোলা দরজার চৌকাঠে এসে দাঁড়ান তাদের রোমান্সের দুশ্মন অর্থাৎ বিবিজান। উনি দাঁড়িয়ে তৌসিরকে আওয়াজ দেন, তৌসির বাইরে আয়, পরে বইয়ের লগে লটকা লটকি করবি। তৌসির এতটুকু শুনে স্তব্ধ হয়ে যায়। দীর্ঘদিনের যেমন উষ্ণতা ঝাড়তে নিচ্ছিল সে, কিন্তু মুহূর্তেই বুক ধুকপুক করা সে টনটনানি আওয়াজ বন্ধ হয়ে যায়। তৌসির স্তব্ধতা কাটিয়ে নাছার কামিজটা পুনরায় তার কাঁধে তুলে দিয়ে ফিসফিসিয়ে বলে, যাই এখন, পরে না হয় এই কাজ চলমান রইবে। নাঝা তৌসিরের কোমর ছেড়ে দেয়। তৌসির নত দৃষ্টি নিয়ে বেবিজানের সাথে চলে যায়। নাঝা তার দিকে আর তাকায় না। তার মনে হতে থাকে তৌসিরের কাছে সে মূল্যবান নয়। তৌসির তার সঙ্গ পাওয়ার জন্য মোটেই আকুল নয়। নাঝা কি করবে? সে যাই মেনে নিতে চায় তাই ধ্বংস হয়ে যায়। সে তৌসিরকে নিজের নিয়তি ভেবে মেনে নিয়েছিল। ভেবেছিল তৌসিরের সাথে সাধারণ একটা সংসার শুরু করলে হয়তো সে তালহা নামক মিঠা বেদনাকে ভুলতে সক্ষম হবে। কিন্তু তৌসিরের এই সিদ্ধান্ত তাকে শান্তি দিল না। নিজের অনিচ্ছায় সে তৌসিরের কাছাকাছি যাচ্ছিল এই ভেবে যে ঘৃণা থেকে না হয় একটু ভালো লাগা জন্ম নিক। মহাপ্রলয়ের ন্যায় ভালোবাসা না হোক, একটুখানি তো হোক। তবে তা বোধ হয় সম্ভব নয়। নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের চারদিকে তাকায়। নিজের বোকা বোকা ভাবনাগুলোর জন্য নিজেকে বড্ড তুচ্ছ মনে হতে থাকে তার। সে ঠিক করে সে আর তৌসিরের কাছে যাবে না। তার স্বাদ মিটে গেছে। নিজেকে খুব বেহায়া মনে হচ্ছে আজ। নাঝা বুঝলো তার আসলে কোনো গতি নেই। যাকে আপন ভাববে সে তাকে এভাবে অবহেলা আর তাচ্ছিল্য করবে। দীর্ঘশ্বাস ছেড়ে ওড়নাটা গায়ে টেনে নিয়ে নাঝা বিছানা গোছাতে শুরু করে। অন্যদিকে বেবিজান তৌসিরকে ডেকে আনলেও তার মনটা নাঝার কাছেই পড়ে আছে। এতদিনে একটু সুযোগ পেল আর সব কিছু হওয়ার আগেই বিনষ্ট হয়ে গেল। বেবিজান তৌসিরকে নিয়ে সুজা কুঠিতে যান। একদল মাফিয়া এসেছে তাদের সাথে সাক্ষাৎ করতে। মাফিয়াদের সাথে আলাপ আলোচনা শেষে তৌসির বাড়ি ফিরে দেখে রুমে নাঝা নেই। তৌসির হতাশ হয়ে বিছানায় বসে পড়ে। তারপর পা ঝুলিয়ে বিছানায় শুয়ে পড়ে তিক্ত কণ্ঠে বলে, সাবার কাপ বউয়ের লগে একটু ঘষাঘষি করারও দেয় না বগা। এটা বলে তৌসির শুয়ে থাকে। কিছুক্ষণ পর নাঝা রুমে এক কাপ রং চা নিয়ে প্রবেশ করে। বিবিজান তাকে চা নিয়ে তৌসিরের কাছে যেতে বলেছেন বলে সে এলো। তৌসিরকে বিছানায় ছন্ন ছাড়া হয়ে শুয়ে থাকতে দেখে সে এগিয়ে এসে পাশে দাঁড়ায় এবং বলে, নিন, চাটা খেয়ে নিন। এতটুকু বলে চাটা খাট পাশের উপর রেখে সে চলে যেতে উদ্যত হয়। তাকে চলে যেতে দেখে তৌসির তৎক্ষণাৎ উঠে বসে নাঝার ওড়নার কোণ টেনে ধরে তাকে আটকায়। নাঝা থেমে গিয়ে বিরক্তি নিয়ে ঘাড় হেলে তৌসিরের দিকে তাকায় এবং বিতৃষ্ণা নিয়ে শুধায়, কি হলো? তৌসির উঠে দাঁড়িয়ে নাঝার ওড়নার কোণ আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে তার নিকটে এগিয়ে গিয়ে বলে, আমার কাছে এসে বসো না একটু। এখন এসব বিরিং করতে পারবো না, রান্নাঘরে অনেক কাজ, ছাড়ুন। এটা বলে
নাঝা ঝাড়ে মেরে ওড়না নিয়ে চলে যেতে চাইলে তোষের পেছন থেকে ডেকে ওঠে। এই সিনাল কই যাস, একটু কাছে আয় না। কই তরি? তসরির মুখে গালি শুনে নাঝা থেমে গিয়ে তার দিকে ফিরে দাঁড়িয়ে বলে তীক্ষ্ণ সুরে বলে ওঠে, এখন কিন্তু আমার শরীর জ্বলছে তসরির। তসরির নাঝার এই কথার জবাবে টিটকারি মেরে জবাব দেয়, জ্বলবই তো। যেই শরীরে জামাইয়ের ছোঁয়া থাকে না, সেই শরীর তো জইলা ছারখার হইয়া যাইবই। এমন যুক্তি শুনে নাঝা দাঁত চেপে তসরির দিকে কটমট করে তাকিয়ে তেরে আসতে আসতে বলে, আপনার মুখ আমি আজ ছিঁড়ে নিব, খবিশ ইতর অভদ্র পুরুষ। লজ্জা করে না বউকে এভাবে গালাগালি করতে, নির্লজ্জ পুরুষ? এই সুযোগে তসরির নাঝার দিকে এগিয়ে গিয়ে তার রক্তিমুষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। ব্যাস, নাঝার মুখের বলি হারিয়ে যায়। তসরির নাঝার কোমরে হাত রেখে তার ঠোঁটে একের পর এক চুমু খেতে থাকে। নাঝা তসিরকে বাধা দেয় না, তবে সায়ও দেয় না। সে নিথর হয়ে দাঁড়িয়ে তসিরের তৃপ্ত হওয়ার অপেক্ষা করে, আর সে তসিরকে সঙ্গ কখনোই দেবে না। রাত ঘড়ির কাঁটা যখন দুটোর ঘরে, সময় তখন বোধহয় কিছুটা থমকে দাঁড়ায়। চড়াচড়ে নেমে আসে এক আদিম অতুলান্ত স্তব্ধতা। আর ঠিক এই প্রহরে তৃষ্ণা বারান্দায় এসে বসে আছে। বাইরে এখন কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার। মনে হচ্ছে কেউ পৃথিবীর চোখে গাজল পরিয়ে দিয়েছে। আকাশের গায়ে আজ নক্ষত্রের জৌলুস নেই, শুধু দূরে কোথাও একাকে এক ফালি চাঁদ মেঘের আস্তরণ সরিয়ে উকে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। এই ম্লান আলো শহরের স্বচ্ছ অট্টালিকাগুলোকে মনে হচ্ছে এক একটি ঘুমন্ত দৈত্য, যারা দিনের কোলাহল শেষে এখন ক্লান্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাস বইছে খুব ধীরে, চুপি চুপি কোনো গোপন সংবাদ পৌঁছে দিচ্ছে পাতার কানে হয়তো। এই বাতাসের তুরে তৃষ্ণার অবিন্যস্ত চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে আছড়ে পড়ছে। বাতাসে ভারী হয়ে আছে হাসনাহানার তীব্র উন্মাতাল ঘ্রাণ। কে জানে, হয়তো পাটোয়ারি বাড়ির বাগানের কোনো এক কোণে ফুটে থাকা ফুলগুলো আজ রাতেই তাদের সমস্ত সুবাস উজাড় করে দেওয়ার পণ করেছে। দূরে রাস্তার ল্যাম্পপোস্টটা এক পায়ে দাঁড়িয়ে ভিজছে কুয়াশায়। তার হলুদ আলোয় নিচের পিচ ঢালা পথটিকে মনে হচ্ছে কোনো এক বিষাদগ্রস্ত নদীর মতো। কোথাও কোনো শব্দ নেই, যা আছে তা হলো মাঝে মাঝে নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ আর ঝিঝি পোকার একটানা ঐক্যতান। এই নির্বাক প্রকৃতির সামনে বসে তৃষ্ণার মনে হয় সে একাই জেগে আছে। তার নামের মতোই এক অমীয় তৃষ্ণা এই নিঝুম রাতে ডানা মেলেছে অজানা এক অপেক্ষার, কিংবা অব্যক্ত এক বেদনার। রাতের নিস্তব্ধতা চিরে হু হু করে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। উত্তরের বাতাসে প্রতিটি ঝাপটা তার পাতলা শরীরে বেচ্ছে কাটার মতো। হাড় কাঁপানো এই ঠান্ডায় তার শরীর রিড়ি করে কাঁপছে, কিন্তু তৃষ্ণার সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চেতনা এখন আচ্ছন্ন হয়ে আছে এক গভীর অপমানে। ওয়াসিম আজ আয়রাতকে যে কথাগুলো বলেছে, সেগুলো বিষাক্ত তীরের মতো তার হৃদয়ে বিধে আছে এখনো। মানুষের বিবেককে এতটা নিষ্ঠুর হতে পারে? নিজের স্ত্রীকে কেউ এভাবে সবার সামনে ছোট করতে পারে? তৃষ্ণা অস্ফুট যন্ত্রণায় দীর্ঘশ্বাস ছাড়ে, বুকের ভেতরটা শূন্য মনে হচ্ছে তার। নিজেকে শান্ত করার এক করুণ চেষ্টা চালিয়ে সে বিড়বিড় করে ওঠে, ভুলে যাও তৃষ্ণা, এইসব তোমার ললাট লিখন। তোমার মতো তুচ্ছ প্রাণীর আবার সম্মান কিসের? কুকুরের কি কখনো মর্যাদা থাকে? না, থাকে না। তবে তোমার কেন থাকবে? আকাশের বুকে সে এক ফালি রূপালি চাঁদ মেঘের আড়ালে মুখ লুকাচ্ছে। আর তৃষ্ণা এই অসীম শূন্যতার দিকে তাকিয়ে নিজের দীর্ঘশ্বাসগুলোকে বাতাসের সাথে মিশে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। ঘরের ভেতর হঠাৎই তন্দ্রা ছুটে যায় ওয়াসিমের। ঘুমের ঘুরে সে অভ্যাসবশত নিচের দিকে তাকায়। তাকাতেই তার চোখ থেকে ঘুম পালিয়ে যায়। তৃষ্ণা নেই এখানে। ও কোথায়? ধরফর করে বিছানায় উঠে বসে ওয়াসিম। ঘরের চার কোণে চোখ বোলাতেই তার বুকটা ধক করে ওঠে। আজ তো তৃষ্ণা নিজের বিছানাটাও পাতেনি। ওয়াসিম আজ তাড়াতাড়ি শুয়ে গেছে, কিন্তু তার স্পষ্ট মনে আছে শোয়ার সময় সে তৃষ্ণাকে দেখেছিল ঘরে ঢুকতে। তাহলে এখন গেল কোথায়? তবে কি সে চলে গেল? এক অজানা ভয়ে ওয়াসিমের বুক কাঁপতে শুরু করে। লুঙ্গির গেটটা তড়িঘড়ি করে ঠিক করে সে হন্তদন্ত হয়ে বারান্দার দিকে এগিয়ে আসে। দরজার চৌকাঠে পা রাখতেই তার চোখে পড়ে সোফার গুটে শুটি মেরে বসে থাকা তৃষ্ণাকে। ওকে দেখা মাত্রই ওয়াসিমের অবরুদ্ধ শ্বাস মুক্তি পায়।
কেন জানি আজ তার বারবার মনে হচ্ছিল আজকে সেই কদর্য আচরণের পর তৃষ্ণা বুঝে এই ঘর, এই মায়া ছিন্ন করে চিরতরে বিদায় নিয়েছে। শান্তির এক তপ্ত নিঃশ্বাস ফেলে ওয়াসিম ধীর পায়ে তৃষ্ণার পাশে গিয়ে দাঁড়ায়। তৃষ্ণা তার অস্তিত্ব টের পায়, কিন্তু আজ আর ফিরে তাকায় না। তার স্থির দৃষ্টি পড়ে থাকে অন্ধকার আকাশের পানে। ওয়াসিম ঘ্যাস ঘ্যাসে গলায় জিজ্ঞেস করে, কিরে, এই হাড় কাঁপানো ঠান্ডার বাইরে বসে মরতেছিস কেন? তৃষ্ণা কোনো ভাবান্তর ছাড়াই নিস্পৃহ স্বরে উত্তর দেয়, এমনি। ওয়াসিম ধীরস্থির পায়ে তৃষ্ণার দিকে এগিয়ে সে তার পাশে বসে পড়ে। শিকারি বাঘ যেমন নিঃশব্দে শিকারের দিকে এগোয়, ওয়াসিমের ভঙ্গিটাও ঠিক তেমনই। তৃষ্ণা তাকে এভাবে নিজের দিকে আসতে দেখে বসা থেকে ধর্মড় করে উঠে দাঁড়ায়। অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা ধক করে উঠছে, শরীরটা মৃদু কাঁপতে শুরু করেছে। ওয়াসিমের এই ক্রমশ কাছে আসা তার শ্বাস রোধ করে দিচ্ছে। সে আর স্থির থাকতে পারে না, নিজেকে কোনো মতে সামলে আমতা আমতা করে বলে, আমি ঘুমোতে গেলাম। কথাটা বলে তৃষ্ণা পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে উদ্যত হয়, কিন্তু পালানোর পথ নেই। ওয়াসিম চিল যেমন করে স্বীকার করে, ঠিক তেমনই ক্ষিপ্র গতিতে খপ করে তৃষ্ণার বা হাতের কবজিটা চেপে ধরে। অদৃশ্য কোনো লোহার শিকল দিয়ে কেউ সজোরে তার হাতটা পিষে ফেলছে। তৃষ্ণার কাছে মনে হয় হাত পর্যন্ত কেঁপে উঠে সে চাপে, যন্ত্রণায় মুখটা বিকৃত হয়ে যায়। তৃষ্ণার সে ব্যথাতর চোখে ছলছল দৃষ্টিতে ওয়াসিমের দিকে তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করে, হাত হাত ধরলেন যে, কোনো প্রয়োজন? কথার কোনো উত্তর দেয় না ওয়াসিম। আচমকা এক হ্যাচকা টানে তৃষ্ণাকে নিজের পাশে ধপ করে বসে দেয়। এই আকস্মিক টানে তৃষ্ণার মনে হয় বাম হাতটা বুঝে শরীর থেকে ছিঁড়ে গেল। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে যায় তার। ওয়াসিমের এমন উন্মাদ আচরণে বিস্ময় ও ভয় কাজ করে মনে। সে সরাসরি ওয়াসিমের চোখের দিকে তাকায়, যেখানেই কোনো মায়া নেই। তৃষ্ণা তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু প্রয়োজন আপনার? এভাবে টানলেন কেন? ওয়াসিম বুক ভরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, না, প্রয়োজন নেই। তৃষ্ণা হতভম্ব হয়ে বলে, তাহলে এভাবে বসালেন কেন? তৃষ্ণার বারবার প্রশ্নে ওয়াসিমের কপালে বিরক্তির ভাঁজ পড়ে যায়। সে কড়া চোখে তৃষ্ণার দিকে তাকায়, গলায় ধমকের সুর তুলে বলে, আমি বলেছি বসতে, তাই বসবি, এত প্রশ্ন কেন করছিস? তৃষ্ণা আজ কেন জানি আর সে আগের মতো ভীত হয়ে চুপ থাকতে পারে না। ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভটা হয়তো আজ বাদ মানছে না, তাই সেও পাল্টা জব্বর একখানা জবাব কষে দেয়। কি জন্য বসবো সেটা তো বলবেন, শুধু শুধু বসে থেকে কি করব? তৃষ্ণার মুখে এমন পাল্টা জবাব শুনে ওয়াসিমের তো গা জ্বলে যায়। সে রক্তচক্ষু নিয়ে তাকায় তৃষ্ণার মুখের দিকে আর চিবিয়ে চিবিয়ে বলে, ডানা গজিয়েছে তোর, মুখে মুখে তর্ক করছিস। আমার ইচ্ছে বসে এখন তোকে পাশে নিয়ে বসবো, তাই বসেছি। তোর কোনো সমস্যা? ওয়াসিমের এই অযৌক্তিক যাদের কাছে হার মানে তৃষ্ণা। সে চুপ হয়ে যায়, মাথা নিচু করে বসে থাকে পাথরের মূর্তির মতো। কী বা করার আছে তার মতে ওয়াসিম পাগল হয়ে গেছে। নিজের খেয়ালিপনায় নিজেও বুঝতে পারছে না সে কী করছে। তৃষ্ণাকে নিস্তব্ধ বসে থাকতে দেখে ওয়াসিম ধীরে ধীরে নিজের মাথাটা তৃষ্ণার উরুর উপর এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। এই কোলে শুতে পারলে আলাদা শান্তি লাগে তার। ওয়াসিম আদেশের সুরে বলে শুধুই, আমার চুলগুলো টেনে দে তো। তৃষ্ণার কাছে এই দৃশ্য নতুন নয়। আগে বহুবার ক্লান্ত ওয়াসিম তার কোলে শুয়ে শান্তি খুঁজেছে। তৃষ্ণা পরম যত্নে তার চুলে বিলি কেটে দিয়েছে। অন্য সময় হলে ওয়াসিমের এই সান্নিধ্যে তৃষ্ণা খুশি হতো, কিন্তু আজ তার মনের আকাশটা ভারী মেঘলা। আজ আর সেই ভালো লাগা কাজ করছে না তার। তৃষ্ণার ভেতরটা আজ এক অদ্ভুত বিতৃষ্ণায় ভরে আছে। সব কিছু কেমন বিরক্তিকর, অসহ্য লাগছে তার কাছে। তবু সব অনিচ্ছা আর বিরক্তিকে বুকের ভেতর পাথর চাপা দিয়ে অনেকটা যান্ত্রিক পুতুলের মতোই তৃষ্ণা চুপচাপ ওয়াসিমের মাথার আঙ্গুল বুলাতে থাকে। ঘড়িতে এখন বেলা 11টা। শীতের সকালের মিঠা রোদ গড়িয়ে এখন বেশ তেজ বেড়েছে। মাথার উপর সূর্য জলজল করছে। এলাকার বড় মাঠটা আজ কানায় কানায় পূর্ণ। ধুলো আর মানুষের ঘামে এক অন্যরকম নির্বাচনী সমাবেশের পরিবেশ। এটি মূলত তন্ময় চাচার সমাবেশ। নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই আজকের সমাবেশটা খুবই গুরুত্বপূর্ণ। ঝিমিয়ে পড়া জনতাকে চাঙ্গা করতে হলে একটা গরম ভাষণের দরকার।
তৌসির ধীর পায়ে স্টেজে উঠে। ওর হাঁটা চলায় কোনো জড়তা নেই, চোখে মুখে সে চিরচেনা ব্যাপরোয়া ভাব। সে তো আর পেশাদার নেতা নয়, মানুষের সামনে দেখায় সে সোজা সাপটা মানুষ। স্টেজে দাঁড়িয়ে মাইকটা হাতে নিতে স্পিকারে একটা তীক্ষ্ণ আওয়াজ হয়, আর সাথে সাথেই পুরো মাঠের গুঞ্জন অনেকটা কমে আসে। সবাই তাকিয়ে থাকে তৌসিরের দিকে। তৌসির একবার পুরো মাঠের দিকে চোখ বুলিয়ে নেয়, তারপর মাইকটা মুখের কাছে এনে ভারী গলায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলে ওঠে, আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, কেমন আছেন আপনারা? আপনারা নিশ্চয়ই জানেন আজ আমরা এখানে কেন সমবেত হয়েছি। আমাদের সবার পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব তন্ময় শিকদার এবার আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমি আজ এসেছি আপনাদের কাছে আমার চাচার জন্য, আমাদের পরিবারের জন্য এবং আপনাদের নিজেদের ভালোর জন্য ভোট চাইতে। ভাই ও বাবারা, আপনারা আমাকে চিনেন, আমি খুব সহজ সরল মানুষ। পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে 100 রকম বানোয়াট কথা বলতে আমি পারি না। যা বলি ডাইরেক্ট বলি, মুখের উপর বলি। আমি বিশ্বাস করি সত্য কথা তিতা হলেও বলা উচিত। আজও আমি আপনাদের কোনো মিথ্যা স্বপ্ন দেখাবো না, সোজা সাপটা একটা হিসাব দিচ্ছি। আমার চাচাকে যদি আপনারা ভোট দেন, লাভটা কিন্তু আপনাদেরই হবে। ইনশাল্লাহ এই এলাকা আরও উন্নত হবে। দেখুন, উপর মহল থেকে যদি উন্নয়নের জন্য 10% বরাদ্দ আসে, আমি মিথ্যা বলবো না, সেখান থেকে 3% আমাদের খরচ বা ব্যবস্থাপনায় থাকবে। 1% হয়তো এদিক সেদিক যাবে, কিন্তু বাকি পুরো 6% কাজ আপনাদের হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি অন্য কাউকে ভোট দেন, তারা হয়তো পুরো টাকাটাই মেরে দেবে। সেখানে 6% তো দূরের কথা, 1% কাজ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমাদের কাছে আপনারা অত্যন্ত আপনাদের হকের সিংহভাগ কাজ বুঝে পাবেন। এই এলাকার উন্নয়নে আমরা অতীতেও কাজ করেছি, আপনারা তো জানেন এবং স্বীকারও করেন। প্রিয় এলাকাবাসী, আপনারা ভুলে যাননি এই জনসেবা করতে গিয়ে আমার বড় চাচা তাজদার শিকদার এবং আমার বড় ভাই মানে আমার বড় চাচার ছেলে তৌসিফ শিকদারকে অকালে প্রাণ দিতে হয়েছে। স্বৈরাচারের শিকার হয়ে তারা মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। তাদের বাঁচতে দেওয়া হয়নি। তাদের একটাই অপরাধ ছিল, তারা বিএনপি করতেন। এই দলের সমর্থক হওয়ার কারণে তাদের মৃত্যু উপহার পেতে হয়েছে। এত কিছুর পরেও কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা লড়ে গিয়েছি। সেই স্বৈরাচারী শাসনামলে চরম প্রতিকূলতার মধ্যেও যদি আমরাও এলাকার উন্নয়ন করতে পারি, তবে এখন কেন পারবো না? ইনশাল্লাহ এখন আরও বেশি পারবো। আমি জানি এবং আমি নিজে স্বীকার করছি, আমার দল চাঁদাবাজি আর ভণ্ডামিতে ওস্তাদ। কিন্তু তাই বলে আমি বা আমার পরিবার তো তেমন না। দল বা মার্কা না দেখে মানুষ দেখে ভোট দিন। আপনারা তো আমাদের রক্ত চেনেন, আমাদের পারিবারিক ঐতিহ্যও জানেন। তাই আমার বিনীত অনুরোধ, দল বা মার্কা দেখে বিচার করবেন না, মানুষ দেখে ভোট দেবেন। মানুষ হিসেবে আমার চাচা কেমন, আমাদের পরিবার আপনাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, সেটা দেখে ভোট দিন। সুযোগ যদি না চান দিতে হবে না, কিন্তু যদি মনে করেন আমরা আপনাদের সেবা করতে পারবো, তবে ভোট দিয়ে সে সুযোগটি দিন। আমার চাচা জনাব তন্ময় শিকদারকে ভোট দিলে লাভ আপনাদেরই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তৌসির তার বক্তব্য শেষ করে মাইকটা নামাতে চারদিক থেকে করতালির আওয়াজ ফেটে পড়ে। উপস্থিত জনতার উচ্ছ্বাস আর গগন বিদারী হাততালি বলে দিচ্ছে কথাগুলো তাদের কলিজায় গিয়ে লেগেছে। তৌসিরের এই এক গুণ যা প্যাটে তাই মুখে। অন্য 10 জন নেতার মতো সে তেল মেরে মিষ্টি কথায় মানুষকে ভুলাতে জানে না। সে যা বলে সোজাসুজি বলে, আর একবার কথা দিলে জান দিয়ে হলেও তা রক্ষা করে। এই ব্যাপরোয়া সততার জন্যই সে এলাকাবাসীর চোখের মণি। মঞ্চের একপাশে বসেছিলেন নাজেব চাচা। তৌসির জনতার উদ্দেশ্যে হাত নেড়ে ধীর পায়ে হেঁটে গিয়ে চাচার পাশের চেয়ারটায় থপাস করে বসে পড়ল। চোখে মুখে তার জয়ের আত্মবিশ্বাস। নাজেম চাচা তৌসিরের দিকে একটু ঝুঁকে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, কিরে তৌসির, জনগণ কি ভোট দিব? তোর কি মনে হয়? তৌসির শার্টের কলারটা একটু ঠিক করে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে বলল, দিব মানে আলবত দিব। যেই কড়া ভাষণ দিছি চাচা, যে বেটা ভোট দিত না সেও এখন দৌড়াইয়া আইসা ভোট দিয়া যাইব। সর্দার বাড়িতে
সর্দার বাড়ির অন্দরমহলে আজ নিস্তব্ধতায় ঘেরা। অবশ্য সে হওয়ার কারণও আছে, বাড়ির কাজের বুয়ার মেয়ের সাথে সর্দার বাড়ির ছোট ছেলের বিয়ে হয়েছে। বিষয়টি বিস্ময়কর হওয়ার কথাই তো, তাই না? কিন্তু বড় কর্তার আদেশের উপর কথা বলার সাহস এই তল্লাটি কারণেই। তাই বিয়ে মেনে নেওয়া ছাড়া উপায়ও ছিল না। বাসর ঘরের সুসজ্জিত খাটে জড়সড় হয়ে বসে আছে নৌরি, অর্থাৎ সে কাজের বুয়ার মেয়ে। বয়স তার খুব বেশি নয়, এই সবে 17তে পা দিয়েছে। কিন্তু এই অল্প বয়সেই তার কাঁধে যে দায়িত্ব আর পরিস্থিতির ভার চেপেছে তা সামলানোর সাধ্য নৌরির নেই। পরনের বেনারসি শাড়িটা সে খুলে রেখেছে তার মায়ের দেওয়া, সেখানে বলি এখনও নৌরির মাথায় বারংবার ঘুরপাক খাচ্ছে। নিজের থেকে সব দিয়ে দিবে যাতে ইয়াদ তোর প্রতি আকৃষ্ট হয়। নৌরি বোকাশোকা এক সরল কিশোরী। মায়ের কথাকে সে ব্যাদ বাক্য মেনে ব্লাউজ আর পেটিকোট পরিহিত অবস্থায় মাথা নিচু করে বসে আছে বিছানায় ইয়াদের অপেক্ষায়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।